গত ১০ বছরেও স্থায়ী ক্যাম্পাসে যায়নি বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী হারানোর ভয়ে বন্ধ হচ্ছে না সিটি ক্যাম্পাস। দায়সারা জবাব ইউজিসির। ঢাকা মাওয়া ভাঙ্গা রেলপথ নির্মাণ কাজে ক্ষতিপূরণ না দিয়ে জমি অধিগ্রহণের অভিযোগ। শঙ্কায় স্থানীয়রা, প্রশাসনের চাপে সরিয়ে নিচ্ছেন স্থাপনা। রাজধানীতে বাস কাউন্টারে বক্সের ভেতর মিলল ২ মাস বয়সী শিশু। দায়িত্ব নিতে চান উদ্ধারকারী নিজেই। মা বাবার খোঁজে পুলিশ। এবং উপহার হিসেবে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছে ১৫০০ টন রূপালী ইলিশ। উচ্ছ্বসিত করোনা ইলিশ সংকটে থাকা কলকাতার বাঙালিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। গত ১০ বছরে অন্তত ৫ বার সময় দিয়েও স্থায়ী ক্যাম্পাসে নেওয়া যায়নি দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বরং আইন অমান্য করে ভাড়া বাড়ি কিংবা ফ্ল্যাটে বহাল তবিয়তে চলছে প্রতিষ্ঠানগুলো। আবার অনেকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করলেও শিক্ষার্থী হারানোর ভয়ে বন্ধ করছে না সিটি ক্যাম্পাস। অথচ এসব অনিয়মের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আইন থাকলেও অনেকটাই উদাসীন ইউজিসি। বিস্তারিত রাশেদ বাপ্পির রিপোর্টে। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা ২০০২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর পেরিয়েছে ১৮টি বছর। তবু আজও স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখেনি এর শিক্ষার্থীরা। বরং আইনের তোয়াক্কা না করেই শিক্ষা কার্যক্রম চলছে ভাড়া বাসায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এক্ষেত্রে এগিয়েছে অনেক দূর। দুটি বিশ্ববিদ্যালয় একই বছরে প্রতিষ্ঠা পেলেও এরই মধ্যে আশুলিয়ায় প্রায় ১৫০ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করেছে বিশ্ববিদ্যালয়টি। তবে অবকাঠামোগত সক্ষমতা সত্ত্বেও আজও সিটি ক্যাম্পাসের লোভ ছাড়তে পারেনি প্রতিষ্ঠানটি। আইন অমান্যের এই প্রতিযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠানেরই রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন ভিন্ন অজুহাত। এখানে কিছু ছাত্র ভর্তি হয়েছিল, তারা তো এই ক্যাম্পাস দেখে এখানে ভর্তি হয়েছে। আমরা তো তাদেরকে জোর করে বলতে পারবো না যে তোমাদের ওইখানে যেতে হবে। এখানে থেকে যদি আমি আরেকটা ধানমন্ডির আরেকটা বিল্ডিং এ করি, এটাকে অবৈধ বলা তো আমাকে হেয় করা। এক্ষেত্রে শিক্ষার্থীদের অভিযোগের তীর বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেই। ক্যাম্পাস থাকবে বড়সড়, আমাদের একটা বসার জায়গা থাকবে। ফার্স্টে দেখে মনে হয়েছে এটা একটা শপিং মল। ইউনিভার্সিটি অপশন দিয়েছে, যেমন হয় তুমি ধানমন্ডিতে ভর্তি হও, না হয় উত্তরা, আর না হয় আশুলিয়া। বিল্ডিং কেন্দ্রিক পড়ালেখাটা ঠিকঠাক ভালো লাগে না, কিন্তু পরিস্থিতি শিকার। দেশে ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি থাকলেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ৯৬টি, যার মধ্যে মাত্র ২৪টির শিক্ষা কার্যক্রম চলছে স্থায়ী ক্যাম্পাসে। বাকিদের অনেকে এখনও শুরুই করেনি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোকে শিগগিরই শাস্তির আওতায় আনার কথা বলছে ইউজিসি। কিছু কিছু ইউনিভার্সিটি যেটা আমাদের নোটিশে আসছে যে তারা সিটি ক্যাম্পাসে স্টুডেন্ট ভর্তি করছে বা পার্মানেন্ট ভর্তি করছে, তারা যে স্থায়ী ক্যাম্পাসের যে স্ট্যাটাস অথবা তাদের যে পার্মানেন্ট সনদ পেতে হয় ওটা তারা পেতে পারবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী অনুমোদনের ১২ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান কোনো অংশ কম নয়। তবে স্থায়ী ক্যাম্পাস না থাকা, শিক্ষার মান ও সার্টিফিকেট বাণিজ্য সহ নানা কারণে বরাবরই সমালোচিত অধিকাংশ প্রতিষ্ঠান। শিক্ষাবিদরা মনে করেন উচ্চশিক্ষার গুণগত মান ধরে রাখার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে আরও বেশি দায়িত্বশীল হতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি, কুতুবপুর, মাতবরের চর, পাঁচচর, সন্ন্যাসীর চর ও দত্তপাড়া ইউনিয়নের উপর দিয়ে যাচ্ছে ঢাকা মাওয়া ভাঙা রেলপথ। কাজও চলছে দ্রুত গতিতে। রেলপথের জন্য প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপে জমি অধিগ্রহণ করতে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ৬টি ইউনিয়নের ১৮টি মৌজার অন্তত ৫০০ জমির মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে গাছপালা, ঘরবাড়ি ও স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও প্রশাসনের চাপে তা ভেঙে ফেলছে স্থানীয়রা। তবে তারা জানেন না কি পরিমাণ ক্ষতিপূরণ পাবেন তারা, কিংবা ক্ষতিপূরণের তালিকায় তাদের নাম রয়েছে কিনা। আমাদের এখানে সম্পূর্ণ ঘর দরজা ছিল, আমরা সব ভেঙে দিয়েছি, কিন্তু আমাদের অন্তত ক্ষতিপূরণ কি দেবো না দেবো সরকার আমরা কিছু জানি না। আমি বললাম যে আমরা তো বিল পাইনি, এখন আমরা ঘর ভাঙবো কেন, মানে ভেঙে দিতে হবে, তা আমাদের বিল আপনারা পাইবেন। জমির মালিকরা ক্ষতিপূরণের প্রকৃত অর্থ থেকে যাতে বঞ্চিত না হয় এ ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিক কমিটি। জেলা প্রশাসন সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সকলেই তাদেরকে আশ্বস্ত করবেন যাতে করে তারা সুনির্দিষ্টভাবে তাদের সুনির্দিষ্ট যে ক্ষতিপূরণ যাতে পায় সে ব্যাপারটি নিশ্চিত করার জন্য।
অবশ্য স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে নিজ নিজ এলাকায় গিয়েই ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। তারা যেন কোনো দালালের খপ্পরে না পড়ে বা তারা যে জেনুইন টাকাটাতে আমরা একদম স্পটে যেয়ে তাদেরকে দিতে চাই। জেলা প্রশাসন থেকে সবশেষ 7 ধারার নোটিশ দেয়া হয়েছে, কিন্তু বিধি রয়েছে 8 ধারা নোটিশ দেওয়ার পরে স্থাপনা সরিয়ে নেয়ার। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে ইতোমধ্যে 157 কোটি টাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় জমা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সময় সংবাদ, মাদারীপুর। সময় সংবাদে আরও থাকছে। 1 জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট সহ সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা সৌদি আরবের। ফিরতে পারবেন অন্য দেশের নাগরিকরাও। রাজধানীর বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারে একটি বাক্সের ভেতর থেকে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে ফেলে গেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যারা শিশুটিকে পেয়েছেন তারাই নিতে চান 2 মাসের ছেলেটির দায়িত্ব। গোটা গোটা চোখ আর তুলতুলে গাল, কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে গোলাপি ঠোঁট দুটো। সব মিলিয়ে পুরো চেহারায় এক অদ্ভুত মায়া। বাবার আদর দিয়ে কোলে শুয়ে 2 মাসের শিশুটিকে ফিডারে দুধ খাওয়ানোর চেষ্টা করছেন হোটেল বাবুর্চি হারুন, কিন্তু ছোট্ট শিশুটি তার ছোট চোখ দিয়ে যেন অন্য কাউকে খুঁজছে। রাজধানীর বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারে একটি বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করেন হারুন সহ কয়েকজন। রোববার রাতে বাচ্চাটিকে উদ্ধার করে প্রথমে থানায় ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান তারা। একজন এখানে বসছে, একজন এখানে বসছে। বসার পরে ওরা মনে করেন যে বাচ্চাটা যখন কাঁদতেছে তখন এই বাক্সটা এভাবে উঠে দেখে কি ভিতরে একটা বাচ্চা, তখন এইভাবে ধইরা দোকানের দিকে নিয়ে গেছে, দোকান থেকে থানায় নিয়ে গেছে, থানার থেকে ঢাকা মেডিকেল। আল্লাহ জানে কেন এখানে রেখে গেছে, কি আসে বিষয়। এখানে অনেক তো মহিলারা পাগল ছাগল অনেক মহিলা থাকে, অনেককে জিজ্ঞাসি যে বাচ্চাটা কার, কেউ বলতে পারে। ঘুমো ছিল তো প্রথমে আলাপ মানে ওরা এখানে হজা গেছে রে চিকর দিয়েছে। আমি তাড়াতাড়ি নিজে একা একা গামছা নিয়ে এসেছি, তাড়াতাড়ি আনি, তারপরে আমি ওরে দিয়া গামছা দিচ্ছে ওরা। তো শিশুটিকে নিজের কাছে রেখে 2 মেয়ের সঙ্গে বড় করতে চায় হারুন নিজেই। আমি খুব আতঙ্ক হয়ে গেছে যে বাচ্চাটার ওই জায়গায় দেয়া, আমার চোখে অবশ্যই পানি চলে আসছে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? একটা বাচ্চা একটা ডয়ারের ভিতরে বাচ্চাটারে পালায় চলে যাবো মানুষ, তার কাছে কেমন থাকবো জানেন। আমি মনে করি আমার তো ভালো থাকবো না, আমার বাচ্চা যেমন আছে আমার বাচ্চার সঙ্গে ভালো রাখবো। আগে 2টা মেয়ে আর এখন একটা ছেলে, আমার আর বাড়তি পরিবারের প্রয়োজন নাই। রমনা থানা জানিয়েছে শিশুটিকে আইনের মাধ্যমে তারা আগ্রহী কারো কাছে হস্তান্তর করবে। কর্তব্যরত ডাক্তার বলেছেন যে সে শারীরিকভাবে এখন সুস্থ। আমরা মহামান্য আদালতের সিদ্ধান্তের উপর ওয়েট করব, আর বাচ্চার অরিজিনাল বাবা মাকে এটাও ফাইন্ড আউট করার চেষ্টা করব, ওইখানে আসলে কে রেখে গেল, কিভাবে রেখে গেল, পরিবার স্বাবলম্বী কিনা আর্থিকভাবে, এবং এই বাচ্চাকে লালন পালনের সক্ষমতা তার আছে কিনা। কোর্ট যেটা ভালো মনে করবেন, কোর্ট যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা বাস্তবায়ন। তবে ফার্স্ট রেসপন্ডার হারুন, অবশ্যই তার প্রতি আমাদের সিম্প্যাথি থাকবে। পুরোপুরি সুস্থ থাকায় শিশুটিকে রমনা থানায় নারী পুলিশের হেফাজতে রাখা হয়েছে। কতটা অমানবিক ও মনুষ্যত্বহীন হলে এভাবে নিজের একটি ফুটফুটে শিশু বাচ্চাকে বাক্সের মধ্যে রাস্তায় ফেলে যেতে পারে একটি পরিবার। তাই সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক অবক্ষয় দূর করতে না পারলে সমাজ থেকে এসব অপরাধ দূর করা যাবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় অ্যাসিডে ঝলসে গেছেন ষাটোর্ধ্ব মা ও মেয়ে, তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, মেয়ে মিনা খাতুনের সাবেক স্বামী এ ঘটনা ঘটিয়েছে। এস.এম. রাশেদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান, 2 বছর আগে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের রিন্টু আলীর সঙ্গে বিয়ে হয় পাশের গোলাপনগর গ্রামের মিনা খাতুনের। বনিবনা না হওয়ায় 1 বছর আগে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে বিভিন্ন সময় মিনাকে উত্ত্যক্ত করে আসছিল রিন্টু। রোববার সন্ধ্যায় মিনা খাতুনকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে সাবেক স্বামী রিন্টু। এতে বাধা দিলে তরল জাতীয় পদার্থ মিনা খাতুন ও তার মা বেবি খাতুনের উপর ছুঁড়ে পালিয়ে যায় রিন্টু। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমি দেখছি যে রিন্টু অমনি আমার মেয়ের গলা চাপি দিচ্ছে, আমি এমন ঠেলা মেরে ফেল দিছি, ঠেলা মেরে ফেল দিয়ে আমার আবার কাট করে ফেল দিল, দিয়ে পরে আমার দেখছি যে হাতটা জ্বলি যাচ্ছে, মেয়েও চেঁচাচ্ছে, আমার জ্বলি গেল। একজন নেশাখোর মানুষ, একজন খেটে খাওয়া মানুষের এত বড় ক্ষতি করলো, এই নেশাখোরের বিচার চাই, সুস্থ বিচার করবেন আপনারা। মা ও মেয়ের শরীরের 5% ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ওনাদেরকে তরল জাতীয় কোনো পদার্থ ছুঁড়ে ফেলা হয়েছে,
সেটা আমরা ধারণা করতেছি কোনো ধরনের কেমিক্যাল বার্ন হবে, যেহেতু সেটার জন্য আরও তদন্ত দরকার, তো এটা পরবর্তীতে জানা যাবে। তো এখন আমরা পরীক্ষা করে দেখলাম যে তার ওভারঅল বডিতে 5% মতো বার্ন আছে, কিন্তু পেশেন্ট দুজনেই আশঙ্কামুক্ত আছেন। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, কুষ্টিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 31 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1476 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,37,520 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,999 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 17,28,480 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,476 জন। মোট আক্রান্ত 3,37,520 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,733 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,372 জন। মোট সুস্থ হয়েছেন 2,40,643 জন। বিশ্বে রোববার একদিনে রেকর্ড সর্বোচ্চ 3,07,930 জন করোনা শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এত মানুষ একদিনে এর আগে আর কখনো আক্রান্ত হননি। এর আগে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ছিল 3,06,500 প্রায়। দেশে দেশে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ায় বাড়ছে সংক্রমণ। সংস্থাটি বলছে রোববার রেকর্ড সর্বোচ্চ সংক্রমণের দিনে সবচেয়ে বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র বা ব্রাজিলে। অভিযোগকারীদের হয়রানি বন্ধে ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহী জেলা পুলিশ সুপার। এতে মামলা, অভিযোগ কিংবা সাধারণ ডায়েরি করলে অভিযোগকারীকে আর ঘন্টার পর ঘন্টা থানায় ধর্ণা দিতে হবে না। অভিযোগকারীর মুঠোফোনে SMS এর মাধ্যমে পুলিশ জানিয়ে দেবে তদন্তের সবশেষ অগ্রগতি। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। মামলা সংক্রান্ত খুঁটিনাটি জানতে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিনই থানায় ধর্ণা দেন বহু মানুষ। প্রয়োজনীয় তথ্য পেতে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাদেরকে। এ অবস্থায় হয়রানি কমাতে জেলার 8টি থানায় মামলা কিংবা সাধারণ ডায়েরি করলে অভিযোগকারীকে তদন্ত কর্মকর্তার নাম ও নাম্বার সহ যাবতীয় তথ্য জানিয়ে দেয়া হচ্ছে মুঠোফোনে SMS এর মাধ্যমে। প্রত্যেক থানার ডিউটি অফিসারের সরকারি মুঠোফোন থেকে এই SMS পাঠানো হচ্ছে। আমাদের মোবাইল নাম্বারটা নিয়ে SMS এর মাধ্যমে জানা দিচ্ছে আসলে কাজটা হচ্ছে কি হচ্ছে না। তো সেই হিসাবে আমরা আগের চেয়ে অনেকটা ভালো পাচ্ছি, উপকার। সেবা মান ভালো। থানায় আমরা আবেদন করলে এটা পুলিশ হচ্ছে SMS এর মাধ্যমে আমাদের সব কিছু জানিয়ে দিচ্ছে এই মামলার আয়োগকে। এতে তদন্ত কর্মকর্তারাও জবাবদিহিতার আওতায় এসেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। এই জানিয়ে দেওয়ার প্রেক্ষিতে যেটা হচ্ছে, এই এলাকার দূর দূরান্ত থেকে আগত যেসব আইনের সহায়তার জন্য আসে তারা পরবর্তীতে এসে জেনে যেতে হতো যে এরকম কি কে আমরা মামলাটা দেখছে বা হইল কিনা একটা কপি দরকার, যেটা তারা ঘরে বসেই আর এই শ্রম ব্যয় না করে তাৎক্ষণিক জেনে যাচ্ছে। এই মেসেজটা দেওয়া এটা আমাদের নতুন একটা উদ্যোগ এবং এখানে আপনার আয়ের নাম্বার আছে। জি স্যার, দেখলাম স্যার, এটা খুব ভালো স্যার। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। কবে কোথায় কী অবস্থায় সাক্ষী কোথায় হাজির করতে হবে, কিভাবে তাদের সঙ্গে কোথায় তাদের সঙ্গে কথা বলার জন্য একটা মাধ্যম হিসেবে আমরা এই SMS সিস্টেমটা চালু করেছি। মূলত আমরা চাই যে পুলিশিং সেবাটাকে মানুষের দূরগড়ে পৌঁছে দেওয়ার। গত এক সপ্তাহে জেলার 8টি থানায় শতাধিক মামলা ও সাধারণ ডায়েরি হয়েছে। থানাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন প্রায় 600 পুলিশ সদস্য। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জের মাওয়াঘাটে জমজমাট মাছের বাজার। পদ্মার ইলিশ কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করেন ক্রেতারা। ফজরের আজানের পরপরই ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম মাওয়ার মাছ বাজার। সরবরাহ বাড়ায় কম মাছের দামও। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়, আর কই 700, রিটা 1000, চিতল 600, দেশি শিং 700 এবং চাষের শিং 160 টাকা করে বিক্রি হচ্ছে। তাই পদ্মার ইলিশ সহ নানা প্রজাতির দেশীয় মাছ কিনতে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে যাচ্ছেন ব্যবসায়ীরা। তাজা এবং ফরমালিন মুক্ত মাছ কেনার আশায় ভিড় করেন সাধারণ ক্রেতারাও। বাজারটিতে 29টি আড়ত এবং 150টি দোকানে প্রতিদিন গড়ে কোটি টাকার মাছ কেনা বেচা হয়। উপহার হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আবারও পদ্মার ইলিশের স্বাদ দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার।
চলমান কোভিড বাস্তবতায় জেলেরা মাছ ধরতে যেতে না পারা সহ নানা সমস্যার কারণে এবার পশ্চিমবঙ্গের ইলিশও বাঙালিদের পাতে প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় প্রায় ১,৫০০ টন পদ্মার রূপালী ইলিশ পেতে চলেছেন কলকাতার বাঙালিরা। সুব্রত আচার্যের রিপোর্ট। গেল বছরের আগস্টে বাংলাদেশ সরকারের উপহার হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল ৫০০ টন ইলিশ। কলকাতার পার্শ্ববর্তী হাওড়ায় রাজ্যটির বৃহত্তর মাছের আড়তে পৌঁছতেই কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় হাওয়া হয়ে গিয়েছিল সেই ইলিশ। এরই ধারাবাহিকতায় এবারও পশ্চিমবঙ্গবাসীর জন্য ইলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, গেল বছরের তুলনায় প্রায় ৩ গুণ বেশি ইলিশ আসছে এবার, আর তাই প্রত্যাশাও বেশি সবার। আমাদের পশ্চিমবঙ্গের ইলিশ প্রেমী বাঙালি খুবই উৎসাহ ভরা আছেন যে অনেক বছর পর এই পরিমাণে 2012 থেকে এটা বিগেস্ট কোয়ান্টিটি ইলিশের আছে যেটা আমাদের কলকাতা বাজারে ঢুকবে। আশা করি আমাদের মিডল ক্লাস ইলিশ প্রেমীরা এই মাছ খেতে পারবে। ইলিশ মাছের প্রথম চালানটি সোমবার ভারত বাংলাদেশের বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের কথা রয়েছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে ট্রাকগুলো রওনা হবে হাওড়ার মাছের আড়তের উদ্দেশ্যে। সেখান থেকে খুচরা বিক্রেতাদের হাত ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, মহকুমা এবং থানা এলাকার বাজারগুলোতে পৌঁছে যাবে পদ্মার রূপলী ইলিশ। 2012 সালের 1 আগস্ট থেকে ভারত সহ বিশ্ববাজারে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। শিগগিরই হতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2020। খসড়া মন্ত্রণালয়ে পাঠানোর জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান। নতুন আইনের বেশ কিছু পরিবর্তন পুঁজিবাজারে আস্থার সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। সানবীর রূপলের রিপোর্ট। 1993 ও 1969 সালের আইন ও অধ্যাদেশকে একীভূত করে করা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2020। আইনটি পাশ হলে আগের আইন ও অধ্যাদেশ বাতিল হবে। নতুন আইনে সরকার চাইলে বিএসইসি থেকেই কমিশনার নিয়োগ দিতে পারবে। তালিকাভুক্ত কোম্পানির অধিগ্রহণ ও একীভূতকরণ কার্যক্রম নিয়ন্ত্রণের ক্ষমতা বিএসইসির হাতে থাকবে। স্টক এক্সচেঞ্জ বা পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পর্যবেক্ষক এবং পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগের ক্ষমতা কমিশনকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সরকারি চাকরি হিসেবে বেতন ভাতা দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। আশা করছি যে জিনিসটা অনেক সহজ এবং সিম্পলিফাইড হবে। একটা অর্ডিন্যান্স এগুলোকে সবগুলো যখন এক জায়গায় হবে, তবে এখানে মেজর কোনো চেঞ্জ নাই, কারণ এটা আর তেমন কোনো কাজ নেই। মন্ত্রণালয়েরও কাজ শেষ। আমরা জাস্ট মন্ত্রণালয়ের কাজটি দেখে শুনে বানান টানান বা গ্রামাটিক্যাল বা শব্দগুলা বা কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা জাস্ট দেখে দিয়েছি। শুধু আইন পরিবর্তন নয়, শক্তভাবে প্রয়োগের পরামর্শ পুঁজিবাজার বিশ্লেষকদের। 2010 থেকে আজ পর্যন্ত প্রায় 80 রুলস হয়েছে এবং সেই সব রুলস তারা পরিবর্তনের জন্য করেছে। প্লাস সরকার নিজে, আপনি আমাদের যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993 এই দুটোকে সাসপেন্ড করে এবং নতুন আইন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 2020, তার মানে হলো ওভারঅল তারা যেটা করছে সেটার কারণে কিন্তু মার্কেট অবশ্যই একটা ভালো দিকে যাবে। প্রস্তাবিত নতুন আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার পর সংসদে পাশ করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 1 জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু সহ সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এতে করে অন্যান্য দেশে আটকা পড়া সৌদি নাগরিকরা দেশে ফেরার পাশাপাশি সৌদি আরবের বসবাসরতরাও দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে সৌদি সরকার আগামী 1 জানুয়ারি অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সেটি তুলে দিয়েছে। অর্থাৎ আগামী 1 জানুয়ারি থেকে সকল ধরনের আন্তর্জাতিক যোগাযোগ এবং ফ্লাইট চলাচল সেটা কিন্তু চালু হচ্ছে সৌদি আরবে। এর আগে সৌদি আরবে
এই গত মার্চের 15 তারিখ থেকে যে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছিল সেটি কিন্তু আবারও বিশেষ বিমানের মাধ্যমে বেশ কিছু ফ্লাইট চলাচল করেছে বিশ্বের বিভিন্ন দেশে। এখানে থাকা প্রবাসী যারা আছেন তারা তাদের নিজেদের স্বজনদেরকে আশ্বস্ত করতে পারছেন যে অচিরেই হয়তো তারা ফিরতে পারবেন। এখানে থাকা প্রবাসীরাও কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে তারা এই সিদ্ধান্তে খুশি। আমরা যারা সৌদি আরবে আছি এবং দেশে আছি তারা অবাধে আবার ফ্লাইটের মাধ্যমে আসা যাওয়া করতে পারবো। 2021 জানুয়ারি থেকেই আন্তর্জাতিক ফ্লাইট ওপেন করে দিবে। এখনো আছে বিশেষ ফ্লাইট হিসাবে, কিন্তু আগের মতো স্বাভাবিক গতিতে চলবে সেই জিনিসটা তারা আমাদের প্রবাসীদের মাঝে ঘোষণা দিয়ে আমাদেরকে তারা আশ্বস্ত করেছে এবং আমাদের যে ভাইরা দেশে আছে তারা আসতে পারবে এবং এই জন্য আমরা সৌদি সরকারকে ধন্যবাদ জানাই। দেশে থাকা প্রবাসী যারা আছেন তারা কিন্তু এখন নিশ্চিত হতে পেরেছেন যে একটি সুনির্দিষ্ট তারিখ তারা পেয়েছেন, যে তারিখ থেকে কিন্তু মূলত তারা এই সৌদি আরবে আবারও আগের মতো আসা যাওয়া করতে পারবেন। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গত 10 বছরে অস্থায়ী ক্যাম্পাসে যায়নি বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী হারানোর ভয়ে বন্ধ হচ্ছে না সিটি ক্যাম্পাস, দায় সারা জবাব ইউজিসির। রাজধানীতে বাস কাউন্টারে বক্সের ভেতর মিলল 2 মাস বয়সী শিশু। দায়িত্ব নিতে চান উদ্ধারকারী নিজেই, বাবা মার খোঁজে পুলিশ। এবং উপহার হিসেবে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছে 1,500 টন রূপালী ইলিশ। উচ্ছ্বসিত করোনা ইলিশ সংকটে থাকা কলকাতার বাঙালিরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।